চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার। চিনিতেও মিলল মাইক্রোপ্লাস্টিক, গবেষণায় নতুন উদ্বেগ। সংসদে যেতে বাধেনি সরোয়ার আলমগীরের, আপিল বিভাগের আদেশ। ইরাকে যুক্তরাষ্ট্র সৌদির যৌথ হামলা, নিহত ৮। নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে রুপিতে বাণিজ্য চায় রাশিয়া। কাশ্মীরের আন্দোলনকারীদের ভারতের মতো শত্রু বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। চট্টগ্রাম নগরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করেন বলে তার একাধিক সহযোগী নিশ্চিত করেছেন। তবে ডেভিড ইমনকে কোন সংস্থা গ্রেপ্তার করেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী বলেন, পুলিশ তাকে গ্রেপ্তার করেনি, অন্য কোনো সংস্থা গ্রেপ্তার করে থাকতে পারে। ডেভিড ইমন চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে আলোচিত বড় সাজ্জাদ নামে পরিচিত সাজ্জাদ আলী খানের অনুসারী হিসেবে পরিচিত। ইমনের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে সাজ্জাদ আলী খান কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ডেভিড ইমনের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরটি বুধবার ভোর ৪টা পর্যন্ত সচল দেখা গেছে। ওই নম্বরে কল করা হলে রিং হলেও তিনি তা ধরেননি। চট্টগ্রাম নগরের অপরাধ জগতের আলোচিত নাম ডেভিড ইমন। তার বিরুদ্ধে বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ড, অস্ত্র ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্ট, দুধ ও সয়াবিন তেলের পর এবার চিনিতেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষা করা চিনির ৯৫% নমুনায় ক্ষুদ্র প্লাস্টিক কণা রয়েছে। প্রতি কেজি চিনিতে ২১০ থেকে ৫০৮টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, যা নিয়মিত খাদ্য গ্রহণের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করতে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত গবেষণাটি ঢাকার বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করা ৭ ধরনের ব্র্যান্ডেড ও খোলা চিনির নমুনা বিশ্লেষণ করে পরিচালিত হয়েছে। এতে দেখা যায়, খোলা চিনিতে ব্র্যান্ডেড চিনির তুলনায় দূষণের মাত্রা কিছুটা বেশি। বিশ্লেষণে বিভিন্ন ধরনের প্লাস্টিক উৎপাদন শনাক্ত হয়েছে, যেগুলো উৎপাদন, প্যাকেজিং, সংরক্ষণ, পরিবহন কিংবা পরিবেশগত দূষণের মাধ্যমে খাদ্যে মিশে যেতে পারে। গবেষকদের মতে, দীর্ঘদিন এসব কণা শরীরে প্রবেশ করলে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা খাদ্য উৎপাদনের প্রতিটি ধাপে মান নিয়ন্ত্রণ জোরদার, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং নিয়মিত মাইক্রোপ্লাস্টিক পরীক্ষা চালুর সুপারিশ করেছেন। তাদের মতে, বিষয়টিকে শুধু একটি গবেষণার ফল হিসেবে নয়, বরং জাতীয় খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দেখা প্রয়োজন। চট্টগ্রাম ২ আসনের নির্বাচিত সংসদ সদস্য সরওয়ার আলমগীর জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। সরওয়ার আলমগীরের প্রার্থিতা ও নির্বাচন নিয়ে চলমান আইনি বিরোধের অংশ হিসেবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল আমিন তার সংসদে যোগদানে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন। তবে শুনানি শেষে আপিল বিভাগ সেই আবেদন গ্রহণ করেননি। এর মাঝে ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করলেও হাইকোর্ট সেই সিদ্ধান্ত স্থগিত করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেয়। পরে আপিল বিভাগের নির্দেশে তার ফলাফল প্রকাশ স্থগিত থাকলেও পরবর্তী শুনানিতে বিষয়টি নতুন মোড় নেয়। সর্বশেষ আদেশের ফলে আপিল নিষ্পত্তির আগ পর্যন্ত সরওয়ার আলমগীরের সংসদীয় কার্যক্রমে অংশ নিতে আর কোনো আইনি বাধা থাকছে না। ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর অবস্থানে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব যৌথ বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ৮ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের দাবি, সাম্প্রতিক সময়ে সৌদি আরবের তেল স্থাপনা ও মার্কিন স্বার্থ লক্ষ্য করে ড্রোন হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। হামলায় অস্ত্র ভান্ডার ও সাময়িক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানানো হয়েছে। সৌদি আরব জানিয়েছে, আন্তর্জাতিক আইনে স্বীকৃত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেই এই যৌথ অভিযান চালানো হয়েছে। তবে তারা উত্তেজনা বাড়াতে চায় না বলেও দাবি করেছে। হামলার পর নিনেভে ও বসরা অঞ্চলে আগুন ও ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ার ভিডিও প্রকাশ পেয়েছে। এ ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাজনিত আর্থিক জটিলতা কাটাতে বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে দ্বিপাক্ষিক বাণিজ্য নিষ্পত্তির প্রস্তাব দিয়েছে রাশিয়া। পাশাপাশি দুই দেশের মধ্যে পৃথক পেমেন্ট ব্যবস্থা চালু এবং ঢাকার একটি রুশ ব্যাংকের শাখা খোলার প্রস্তাবও দিয়েছে মস্কো। আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে অনুষ্ঠিতব্য বাংলাদেশ রাশিয়া আন্তঃসরকার কমিশনের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণের অর্থ নিষেধাজ্ঞার কারণে রাশিয়ায় পাঠানো সম্ভব না হওয়ায় বিকল্প লেনদেন ব্যবস্থা খুঁজছে দুই দেশ। এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বিজনেস কাউন্সিল গঠন, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সহযোগিতা এবং প্রযুক্তি হস্তান্তরের মতো বিষয়েও আলোচনা হবে। বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অর্থনীতি, কৃষি ও দক্ষতা উন্নয়ন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেবে। অন্যদিকে রাশিয়া প্রতিযোগিতামূলক দামে বাংলাদেশকে ইউরেনিয়াম, সার, গম এবং অন্যান্য খাদ্যপণ্য সরবরাহে আগ্রহ প্রকাশ করেছে। সরকার টু সরকার চুক্তির আওতায় প্রায় 2,80,000 টন ইউরিয়া সার সরবরাহেরও প্রস্তাব দিয়েছে দেশটি। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চলমান আন্দোলনের মধ্যে বিতর্কিত মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, আজাদ কাশ্মীরের বিক্ষোভকারীদের তিনি ভারতের মতোই শত্রু মনে করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেওয়া এই বক্তব্যের পর নতুন করে সমালোচনা শুরু হয়েছে। এরই মধ্যে রাওলাকোট এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত 32 জন বিক্ষোভকারী নিহত হওয়ার খবর প্রকাশ পেয়েছে। স্থানীয় সূত্র ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত জুন থেকে চলমান আন্দোলনে এখন পর্যন্ত 90 জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে সাধারণ মানুষ রাস্তায় নামলে নিরাপত্তা বাহিনী বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। আন্দোলনকারী সংগঠন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি অভিযোগ করেছে, নিরস্ত্র মানুষের ওপর গুলি চালানোর পাশাপাশি ঘটনাকে বিভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।